দেখুন, চীন ও ভারত প্রাচীন দুটো সভ্যতা। এবং আমি মনে করি যে আমরা বিশ্বের দুটো দুটো সর্বাধিক জনবহুল দেশ হিসেবে আজকে মিটিং এ যা হয়েছে, এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আহ্বান করেছেন এই যেটা আপনাদের রিপোর্টেও বলা হলো, ত্রাবক এবং হাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন আমার মনে হয় এটা কৌশলগত ভাবে এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকেই জিনিসটা দেখা উচিত দুই দেশকে। এবং এটার সঙ্গেও শান্তি এবং স্থিতিশীলতাটাও বজায় রাখতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারত ও চীন উভয়ই কৌশলগত স্বায়ত্তশাসন অনুসরণ করে। এবং আহ, তাদের সম্পর্ক তৃতীয় দেশের কোনো মাধ্যমে দেখাটা উচিত নয়। কারণ বৈঠকে উভয় পক্ষই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত আরোপের শুল্ক, যেটা ওভারহ্যাঙ্গিং শুল্ক নিয়ে গভীর সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। এবং আমার মনে হয় যে এটাতে পারস্পরিক সম্মান, পারস্পরিক পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক সংবেদনশীলতার প্রতি প্রতিশ্রুতি আবার পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বিশ্ব রূপান্তরের দিক থেকে কিন্তু এখন যে অবস্থা, সেদিক থেকে ভারত ও চীনকে অবশ্যই পরিবর্তিত পরিস্থিতির জন্য সতর্ক থাকতে হবে। এবং যেগুলো অলরেডি ভারত এবং চীনের মধ্যে কিছু কন্ট্রাক্ট যেগুলো হয়ে গেছে এবং যে মাইলস্টোন গুলো পাওয়া গেছে, বিশেষ করে মানসরোবর কৈলাস যাত্রা, তারপর সাংহাইয়ের প্রতিদিনের ফ্লাইট, সীমান্ত পরিচালনা এবং অন্যান্য যা যা হয়েছে, সব মিলিয়ে আমার মনে হয়। এবং মাথায় আরেকটা জিনিস রাখতে হবে যে সন্ত্রাসবাদ নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও বলেছেন চীনের রাষ্ট্রপতিকে। এবং 2026 সালে ব্রিক্স সম্মেলন যেটি ভারতে হবে, সেখানেও তাকে আমন্ত্রণ দিয়েছেন। এবং আমার মনে হয় যে কর্মকর্তা এবং শিল্প সূত্রগুলোর সার, বিশেষ করে এই মৃত্তিকা খনিজ, তারপর আপনার বৈদ্যুতিক উৎপাদন এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সম্ভাব্য লাভের দিকে ইঙ্গিত করে আমার মনে হয় যে আমার এই বিজনেস রিলেশন যেটাকে বলি আমরা, সেটা কিন্তু চীন এবং ভারতের মধ্যে আরো বেশি ভাবে শুরু হবে। কারণ চীনের অনেক কোম্পানি এখন ভারতে চলছে, কিন্তু সেখানে আহ, চীনি কোনো সিটিজেন সেখানে হয়তো সেইভাবে কোম্পানিটাকে পরিচালনা করতে পারছেন না, কিন্তু সেটা এখন তারা ভারতে এসে পরিচালনা করতে পারবেন। তো সব মিলিয়ে দেখতে গেলে আমার মনে হয় যে ভারত এবং চীনের মধ্যে এই সম্পর্কটা, যেটা আমি আবার বলবো, কৌশলগতভাবে এবং দীর্ঘমেয়াদী রূপে সেই দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। কিছু লোক হয়তো বলবে যে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কখনো ঠিক হতে পারে না। তবে একটা জিনিস আমি তাদের মনে করিয়ে দিতে চাই যে আন্তর্জাতিক সম্পর্কে কোনো দেশই পার্মানেন্ট শত্রু নয়, কোনো দেশই পার্মানেন্ট বন্ধু নয়। ডক্টর রঞ্জিত, আপনি বলছিলেন ট্রাম্পের শুল্ক যুদ্ধের কথা। আসলে এই ট্রাম্পের এই শুল্কের এই পাল্টা কোনো জবাব আসলে আসতে যাচ্ছে কিনা দ্বিপাক্ষিক বা এসসিও সম্মেলনের মাধ্যমে, এই যে যে জোটটি কোনো শক্ত পদক্ষেপ নিবে কিনা, বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষমতার ভারসাম্য দেখতে পাবো কিনা আমরা? দেখুন, এই কনফারেন্সে খুব একটা কিছু সেই বিষয়ে আমার মনে হয় না হবে। কিন্তু আমি যদি একটা জিনিস দেখি যে ইউএস রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে কিছুদিন আগেই একটি ফেডারেল আপিল আদালত রায় দিয়েছে। এটি একটি কূটনৈতিক ধাক্কা বলে আমি মনে করব। এবং তারা রায় দিয়েছে যে তার বেশিরভাগ বৈষয়িক শুল্ক বেআইনি, এবং আদালত কর্তব্যের ন্যায্যতা প্রমাণের জন্য জরুরি ক্ষমতার উপর তার প্রশাসনের নির্ভরতা প্রত্যাখ্যান করে, যা তার বাণিজ্যের নীতির এজেন্ডাকে আঘাত করে। এবং সেদিক থেকে দেখতে গেলে উভয় দেশই ওয়াশিংটনের কাছ থেকে শুল্ক চাপের সম্মুখীন হওয়ায় অর্থনৈতিক চ্যালেঞ্জ বেজিং এবং নয়াদিল্লি কে সামহাও অনেকে বলছেন, আমিও সেটাকে সায় দিই, যে অনিচ্ছুক সহযোগিতার দিকে কিন্তু ঠেলে দিয়েছে। এবং তাদের যে প্রতিকূল সম্পর্ক, সেটা কিন্তু এখন রূপান্তরিত হতে চলেছে। কেননা বিশ্বের দ্রুততম ক্রমবর্ধন অর্থনীতি কিন্তু ভারত। ভারতে মূলধন শুধু বৃদ্ধি পায় না, তা বহুগুণে বৃদ্ধি পায়। এবং আমরা আত্মনির্ভরশীল কৃষক, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নয়াদিল্লি সবসময় দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে গেছে। এবং এই যে মার্কিন শুল্ক যেটা 50% বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু উল্টো মার্কিন ইকোনমির উপরেই কিন্তু এফেক্ট করবে। আজকে করবে না, হয়তো কয়েক বছরের মধ্যে কিন্তু এটা ডেফিনেটলি করবে। কারণ আমার মনে হয় ভারতের উপর যত বেশি চাপ দেওয়া হয়, ততই ভারত একটি শক্তিশালী পাথর হিসেবে আবির্ভূত হয়।
এবং এটাও আপনারা হয়তো জি জানেন জি যে জি স্যার, আমরা বুঝতে পেরেছি আপনি বলছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডক্টর অয়নজিৎ সেন।